যেই হোক সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, Dr. Yunus is a threat for them, honestly speaking, and good for Bangladesh. এদিকে সেনা প্রধান রেগে গিয়ে ডক্টর ইউনূসের উপর কঠিন অ্যাকশন নেন। দেশের মধ্যে আবারও উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়। কি হবে এবার বাংলাদেশে? দেশে আবারও ক্ষমতার পালাবদল হচ্ছে। শেখ হাসিনা ফোর্স তারা একটা নতুন মিশনে নেমেছেন, 15 থেকে 30 জনের একটা টিম। তাদের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনার জন্য সরকারের উপর চাপ তৈরি বলেন অথবা জনগণের নিজেদের অস্তিত্ব জানান দেওয়া বলেন, এই কর্মকাণ্ডগুলো করছে। ভয়াবহ অপরাধী আওয়ামী নেতাদের জামাই আদরে আদালতে হাজির করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, গণহত্যাকারী হাসিনার বাহিনীর নেতারা দীর্ঘ 15.5 বছরের কত 17 বছর ইলিয়াস কান্দর এসব নাম নিয়ে কোথায় ছিল, আর এখন কেন নামতে হলো? আর শেষ বয়সে আসি ও সুসময়ে আসি আপনি এখন দল বানাবেন, সামনে পার্লামেন্টে যাবেন, বঙ্গভবনে যাবেন, পিঠের চামড়াও থাকবে না, পায়ের আঙ্গুলও থাকবে না। উনি নায়ক থেকে রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখছেন। অর্থাৎ পাকিস্তানের পর দালাল মোহাম্মদ ইউনূসকেও সরিয়ে ফেলার সময় হয়তো ভারতের পক্ষ থেকে এসে গেছে। কি লিখেছেন বাংলাদেশের এই আইন উপদেষ্টা? শেখ হাসিনা ইন্ডিয়াতে বসে ভার্চুয়ালি ভাবে সকলের সাথে কথা বলে আওয়ামী লীগকে আর কতদিন নেতৃত্ব দিবে, এবং আওয়ামী লীগ কি আগের মতো সুগঠিত হয়ে রাজপথে নামতে পারবে? হামলার পরই দেখা গিয়েছে ভারতকে কিন্তু একের পর এক কূটনৈতিক পদক্ষেপ নিতে, এবং সেখানে দেখা যাচ্ছে যে একেবারে কিন্তু সন্ত্রাসবাদ রয়েছে ভারতের নিশানায়, এবং সেখানে সন্ত্রাসবাদের প্রসঙ্গ যখন উঠে আসছে তখন পাকিস্তানের দিকে ডাইভ ফেলা হচ্ছে এই জঙ্গি হামলার। কিন্তু সন্ত্রাসবাদের নামের পাশে কিন্তু উঠে আসছে আরো একটি দেশের নাম, সেটি বাংলাদেশ। কারণ বাংলাদেশে দেখা গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বিভিন্ন জঙ্গি নেতা তারা জেল মুক্তি পেয়েছেন, এবং এরপর থেকে যখন সন্ত্রাসবাদের প্রসঙ্গ উঠে আসছে তখন কিন্তু পাকিস্তানের সঙ্গে জোট বেঁধে বাংলাদেশ শুধু জঙ্গিবাদের আখড়া হয়ে উঠছে তা বলাই বাহুল্য। ভাবিয়ে শোনো, বস্তাটা বইটা নিয়ে আসছে। আমি দেখো, আমি কিন্তু কোনো বস্তা দেখতে পাই না, এটা একটা অদৃশ্য বস্তা, যেই বস্তা ভর্তি শুধু সুসংবাদ আর সুসংবাদ। তবে কেউ কেউ বলছে যে এই সুসংবাদগুলো অতীত সময় থেকে এগুলো চলমান ছিল, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিত্ব এবং অনেক কিছুর কারণে হয়তো এই কাজগুলো আরো পরে হইতো, বাট এখন হয়ে গেছে। কি হয়েছে ডক্টর ইউনূসের ব্যক্তিত্ব নিয়ে? এইটা নিয়ে সারা দেশে তুলপাড় কাণ্ড হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে সেনা প্রধান নতুন নতুন পদক্ষেপ নিচ্ছেন আমাদের দেশটাকে স্বাভাবিক করতে। অন্যদিকে সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী সবাই উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি করে, কেউ করে নির্বাচন নিয়ে, কেউ করে ক্ষমতা নিয়ে, আবার অনেকে কিন্তু অনেকের দাবি আদায় করা নিয়েও অনেক কিছু করে। গাইজ, দেশের এই অস্থিতিশীল পরিবেশ নিয়ে আমাদের কাছে অনেক নিউজ আসে, এবং এইসবের পিছনে কে রয়েছে, সর্বশেষ ডক্টর ইউনূসের কি হয়, সেনাপ্রধান কি পদক্ষেপ নেন, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওর মাধ্যমে। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ভিডিও রেডি করেছি, সেই ভিডিওগুলাই আপনাদেরকে এই জায়গায় এক এক করে ধারাবাহিকলি দেখাবো। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক, যেই ধর্মের হোক, সেটা আমরা করব। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তো অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইবো না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক তাদের উপরে, হামলা হোক, বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা আমার না। এটা অবশ্যই পুলিশ তদন্ত করবে, প্রয়োজন হলে মামলা করবে, এবং তারা তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। মাইনরিটি একটা ইস্যু নিয়ে কিছু সংস্কার করতে চাচ্ছে, এবং একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে চাচ্ছে। সেটার জন্য যে ধরনের যতদূর সহায়তা তারা আমাদের কাছে চাবেন সেটা আমরা করব। আমরা এই বিষয়টা দেখছি, এবং যারা অপরাধী তাদেরকে অবশ্যই আমরা শাস্তির আওতায় নিয়ে আনবো। এই অরাজক পরিস্থিতির মাধ্যমে নিজেদের ক্ষতি না করি। একটা প্রতিষ্ঠান বা একটা কোনো ফ্যাসিলিটি যেটা জনগণের পয়সায় তৈরি, এগুলো যদি আমরা অগ্নিসংযোগ করি, ভাঙচুর করি, ক্ষতি আমাদের। সেই দিকটা আমি নিশ্চিত সবাই খেয়াল রাখবে, এবং এই সমস্ত কার্যকলাপ থেকে, ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে আমরা সবাই বিরত হব। পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে এসেছে, কিন্তু পুলিশ এখনও ট্রমার মধ্যে আছে। কারণ পুলিশের উপরে যে ধরনের হামলা হয়েছে, তারা একটা ট্রমার মধ্যে আছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব, তারা যতক্ষণ তারা এই ট্রমা থেকে বের হয়ে আসবে, যত তাড়াতাড়ি আমরা ফেরত যেতে পারবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আমরা থাকবো যতক্ষণ পর্যন্ত না পুলিশ কনফিডেন্ট। গুড ফর বাংলাদেশ। তারা মনে করে, তারা কেননা তারা কখনোই চায় না বাংলাদেশ কোনোভাবেই অর্থনৈতিকভাবে বা কোনো ধরনের ভাবে প্রোগ্রেস অর্জন করুক ইন্ডিয়া। এটা তাদের মাথা ব্যথার কারণ। দ্যাটস ওয়াই তারা কোনো যোগ্য ব্যক্তি কখনোই বসে থাকুক, এটা কখনোই তারা চায় না। দিস ইজ দ্য প্রবলেম। এই জন্যই তারা লেগেছে। এবং আপনি কল্পনা করতে পারেন এরা কতটা বিবেকহীন। 83 ইয়ার্স ওল্ডের একজন ব্যক্তিকে বলে যে নারী নিয়ে ফুর্তি করতেছে, কতটা বিবেকহীন, কতটা র্যাকলেস, কতটা অমানুষের বাচ্চা এক একটা জার্নালিস্ট। জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। ধিক্কার জানাই, ন্যাক্কারজনক এই ঘটনা। এবং এটাতে সত্য কথা বলতে গেলে কি, এটা তাদের ধর্মটাকে তারা এতটা নিম্ন শ্রেণীর
শ্রেণীতে পৌঁছে দিয়েছে যে একজন এই ধর্মের মানুষরা কতটা নিম্ন শ্রেণী হতে পারে তারা সেটা প্রমাণ করছে। বাট আই আন্ডারস্ট্যান্ড এই ধর্মের সব মানুষ এই ধরনের না, কিন্তু এটা তাদের ধর্মকে আঘাত করতেছে তারা এই ধরনের ন্যাক্কারজনক। এবং এটা তারা কি বুঝবেন? এটা তারা বুঝবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কতটা উপকারী এবং ইন্ডিয়ার আগ্রাসন বিরোধী কতটা থ্রেট মানে ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা হলো সাধারণ এই জিনিসটাকে তারা একটা মানে আপনার একটা মানে কি বলে এটাকে প্রোপাগান্ডা বা একটা সাবজেক্ট বানিয়ে এটা প্রচার করছে, এটা মিথ্যাচার করতেছে। অর্থাৎ তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কতটা জেলাস এবং ওনাকে তারা কতটা শত্রু মনে করে, কেননা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনকে একদম বুলন্ডিত বা ডিসমান্টল করে দেওয়ার একমাত্র ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে আমি ভেরি ডিসকাস্টেড হোয়াট আই হ্যাভ জাস্ট উইটনেস ইন ইন্ডিয়ান মিডিয়া, লেডিস এন্ড জেন্টলম্যান। তারা দেখেন 83 বছরের একজন মানে মানুষ, একজন পুরুষ, যিনি একজন আপনার ডিমেনশিয়া রোগে ভুগা একজন ওয়াইফকে লুকাফটা করে থাকেন, এই ব্যক্তিকে নিয়ে তারা কতটা অপপ্রচার করেছে। এটা আমি মনে করি যে আমাদের বাংলাদেশের মানুষ যারা সরকার কাতারি গভর্নমেন্টকে অ্যাড্রেস করলেই খেলা খতম হয়ে যাবে, কারণ কাতার ভেরি অ্যাংরি উইথ দ্য ইন্ডিয়ান পিপল। দোজ আর ইন ইন্ডিয়া, সরি ইন কাতার। এজ ইউ নো, কাতারে অনেকগুলা মানে ইন্ডিয়ানকে ধরেছে তারা, যারা কাতারের বিরুদ্ধে স্পাইগিরি করেছে এবং তারা জেলেও আছে অনেক ক্ষেত্রেই। তারা এটা অ্যাড্রেস করলে এটা মারাত্মক একটা বিপর্যয় কাতারের জন্য, সরি ইন্ডিয়ান যারা ন্যাশনাল যারা আছেন তাদের জন্য নিয়ে আসবে। ঋণ পরিশোধে যে সক্ষমতা দেখিয়েছে বাংলাদেশ, পৃথিবীতে ইতিহাস এবং নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশের বর্তমান সরকার। ইট ইজ আনবিলিভেবল। এই সময় এসে দুর্নীতি কমাইলে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি না থাকলে একটা দেশ কোথায় যেতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হলো আপনার বর্তমান সরকারের মানে ঋণ পরিশোধের যে ক্ষমতা এবং সিস্টেমটা। আপনি দেখেন রিজার্ভ মোর দেন $26 বিলিয়ন রাইট নাও, রাইট? এবং দে পে, আপনি জানেন তো মানে সব ঋণ পরিশোধ করে আই থিঙ্ক জাস্ট আন্ডার $1 বিলিয়ন তাদের পেমেন্ট বাকি, তারা সব ঋণ পরিশোধ করেছে। কেন? কারণ ব্যাংকিং খাতের শৃঙ্খলা তারা ফিরিয়ে এনেছেন এবং যে সর্বোচ্চ লেভেল থেকে আপনার অফিসিয়াল পিওর রিপোর্ট, ইয়াস, এবং সর্বোচ্চ লেভেলে যদি দুর্নীতি না হয় দেশ কোথায় যেতে পারে? জাস্ট ইমাজিন লেডিস এন্ড জেন্টলম্যান। এখনো দেদারসে দুর্নীতি হচ্ছে গ্রাসরুট লেভেলে, পুলিশ বলেন, বিচার বিভাগে বলেন, অন্যান্য ক্ষেত্রে বলেন। কিন্তু যদি এই ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো দাঁড়াতে পারে এবং দুর্নীতি রুট লেভেল থেকে বন্ধ করতে পারে, বাংলাদেশ আকাশে উঠবে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। এই জন্য কি করতে হবে? সেনাপ্রধান ওয়াকারকে এই জন্য কি করতে হবে সেটা হচ্ছে জামায়াত এবং বিএনপি কমপক্ষে বছর, 1.5 বছর, 2 বছর এই সরকারকে শুধু তারা সহযোগিতা করেন, বাংলাদেশ আকাশে উড়ার মতো অবস্থা হবে। কিন্তু যদি এটা না করেন, প্রশ্ন হলো বিএনপি ক্ষমতায় গিয়ে কি যে নেসেসারি রিফর্মসটা করতে পারবেন কিনা। রাজনৈতিক দলগুলোর অনেকগুলা বাধা বিপত্তি আছে অনেকগুলো জায়গা থেকে, এটাই হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ। এটা যদি না পারেন তাহলে যে আমরা চাচ্ছিলাম বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, এটা করবে না। এটা খুবই দুঃখজনক হবে। আসিফ নজরুল ভাই বলছেন আপনি কোটি টাকা পাচার করেছে, ডু ইউ হ্যাভ দ্য এভিডেন্স? নাকি ইলিয়াস ভাই বলেছে এই জন্য আমরা এটা বলছি? ইলিয়াস ভাই কিন্তু কোনো প্রমাণ এখনো মানে দেন নাই। দর্শক, বর্তমান অন্তর্বর্তী সরকার বা সরকারের নেতৃত্বে যিনি রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো একজন বিখ্যাত অর্থনীতিবিদ। তিনি ম্যাজিক দেখাচ্ছেন, তার ম্যাজিকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড নাকি চাঙা হচ্ছে, দেশের মানুষ ভালো আছেন, এতটাই ভালো আছেন, এতটাই ম্যাজিক তিনি দেখাচ্ছেন যার বদৌলতে দেশের জনগোষ্ঠীর একটি বড় অংশ অতি দরিদ্র হতে চলেছেন। এই হিসাব, এই তথ্য আমাদের নয়, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার। রমজানের মধ্যে যখন সবজির দাম কম ছিল তখন অনেকেই আক্রমণ করছিলেন যে কেন শুধু সব সরকারের সমালোচনা করি, এই যে সবজির দাম কম কেন সেটি নিয়ে ভালো কিছু বলছি না। কি অদ্ভুত এক রাষ্ট্রে বাস করি আমরা। সবজির দাম কম সেটি নিয়ে প্রশংসা করতে হবে, অবশ্যই প্রশংসা করতে হবে যদি কিনা সত্য হতো। সবজির দাম কম ছিল এটা সত্য কথা, কিন্তু কি কারণে কম ছিল এটা নিয়ে বলার কি আছে? এবং সেই সময় এটি বলেনি যে যা হতে চলেছে সেটি হোক, তারপরে নয় বলা যাবে। এমনিতেই শীতের সাথে ওভারল্যাপ করলে রমজানের সময়টি সবজির দাম তখন কম থাকে, আর যাও কিছু বাড়ার সম্ভাবনা ছিল, আশঙ্কা ছিল, সেটি সরকার অনেক কষ্টে সামাল দিয়েছে যাতে রমজানের বিষয়টি সবারকে নোটিশ করে বেশি, যাতে মানুষের চোখে না পড়ে। রমজান যেতে না যেতেই সেই চিত্রটি দেখা গেল। শুধু সয়াবিন তেলের দাম লিটার প্রতি 14 টাকা বাড়লো, যেখানে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম এখন অনেক কম। সেই মুহূর্তে কেন দেশের বাজারে দাম বাড়ে? এবং অন্যান্য জিনিসপত্রের দামও চড়া হতে শুরু করেছে। আর উল্টো দিকে আমাদের কৃষক আলুর দাম না পেয়ে, পেঁয়াজের দাম না পেয়ে, ন্যায্য মূল্য না পেয়ে তারা একে একে হতাশায়, বঞ্চনায় নিজেদের জীবন মৃত্যুর হাতে সঁপে দিতে শুরু করলেন। এতটাই আমরা ম্যাজিক দেখছি যে সেই ম্যাজিকের বলে নতুন করে এই বছরে 30 লাখ মানুষ অতি দরিদ্র হতে চলেছেন। এবং শুধু অতি দরিদ্রের হার নয়, জাতীয় দারিদ্র্যের হারও বাড়বে। এটি খোদ বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে এটি উঠে এসেছে। এবং বিশ্ব ব্যাংকের যে আশঙ্কা, সেই আশঙ্কার সাথে দেশের অর্থনীতিবিদরা একমত পোষণ করছেন। বিশ্বব্যাংক বলছে এই চেংরা পোলাপানরা যখন উপদেষ্টা হয়েছে তখন আমরা অনেকেই সমালোচনা করেছিলাম যে এরা কি দেশ চালাতে পারবে, এরা দেশের কি অবস্থা করবে এবং এদের কাছে কি অভিজ্ঞতা আছে
দেশ চালানোর জন্য। আজকে কিন্তু সকল কিছু আপনাদের কাছে প্রতিফলিত হচ্ছে। এরা কি আজও দেশ চালাচ্ছে নাকি বাংলাদেশের সকল টাকা সুইস ব্যাংকে পাচার করতেছে? তারা উপদেষ্টা হওয়ার পর কিন্তু আসিফ মাহমুদ এবং আসিফ নজরুল সুইজারল্যান্ডে গিয়েছিল। সুইজারল্যান্ডে কেন গিয়েছিল? এই সুইস ব্যাংক খোলার জন্য। কারণ হিউজ পরিমাণে টাকা বাংলাদেশের ব্যাংকে রাখা সম্ভব না, সে কারণে টাকা পাচার করতে হলে সুইস ব্যাংক লাগবেই। আর সুইস ব্যাংকে টাকার কোনো পরিমাপ নেই রাখার, যা ইচ্ছা রাখতে পারবে। সে কারণে আগে মেইন কাজটা করে এসেছে। তারপরে দেশে এসে কি করেছে? তার এপিএস যে নিয়োগ করেছে, যে দেদারসে দুর্নীতি অনিয়ম করে টাকা কামিয়েছে। আপনারা কি মনে করেন এই সকল কিছু আসিফ মাহমুদের নলেজে নেই? আসিফ মাহমুদ এখান থেকে টাকা পায়নি। সে যদি 5,000 কোটি টাকা ধান্দা করে, এই সালাউদ্দিন তানভীর যে এপিএস ছিল, এখান থেকে কি 3 থেকে 3,500 কোটি টাকা কি আসিফ মাহমুদ পায়নি? তার নির্দেশনা হয়নি? 100% হয়েছে। তার যে এসব দুর্নীতির কার্যকলাপ, তার যে থলের বিড়াল সকল কিছু বেরোয় আসছে, সে কেন পদত্যাগ করছে না? তার বিষয়ে কেন মিডিয়া আলোচনা করতেছে না? ভয় পান? ঠিকই তো আওয়ামী লীগ সরকারের সকলের কিছু আলোচনা করছেন, কত টাকা পাচার করেছে, তারা এই করেছে সেই করেছে। এখন যে করতেছে, সুশীলরা কোথায়? ভয় পান? তখনও ভয় পাইতেন, শেখ হাসিনা ফেসিস্ট ছিল, এখন কেন ভয় পান? এরা তো ফেসিস্ট না, কথা বলার অধিকার দিচ্ছে। তো কথা বলার অধিকার থাকলে সত্য কথা বলতে ভয় কিসের? ভয় কি বন্ধু? জেগে উঠো পদাতিক, ভয়ের কিছু নাই, জেগে উঠতে হবে। এদেরকে আপনারা দায়িত্ব দিয়েছেন, এরা আমাদের কর্মচারী, জনগণের কর্মচারী। এরা জনগণের টাকা বিদেশে কেন পাচার করবে? আওয়ামী লীগের ওরা যেরকম জনগণের কর্মচারী ছিল, টাকা পাচার করেছে, এগুলোর বিচার হওয়া দরকার। এরা কেন এখন পাচার করবে? দেশের মানুষ খেতে পারছে না, দেশের রিজার্ভ কমে যাচ্ছে, জিনিস দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, তাদের এটার কোনো খবর নাই। তাদের এখন চিন্তা একটা, সরকার থেকে যদি আমরা চলে যাই আমাদের কি পরিস্থিতি হবে? আমাদের সুইস ব্যাংক এখন টাকা পাঠায়, পাহাড় বানায় ফেলতে হবে, 14 গোষ্ঠী যাতে খাইতে পারে, পরিস্থিতি খারাপ হবে, আমরা বিদেশ পালিয়ে যাব, আর দেশে আসবো না। এটাই তো প্ল্যান তাদের। এই প্ল্যান সাকসেস করার জন্য কি তাদেরকে এখানে বসানো হয়েছে? আসলেই বসানো হয়েছে। তারা ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান করে বাংলাদেশের যা টাকা আছে ওগুলা খেয়ে এখন বিদেশ পাঠিয়ে দিবে। কারণ ডক্টর ইউনূস বয়স হয়ে গিয়েছে, হয়তো আল্লাহ হয়তো রাখলে 5 বছর বাঁচবে, 10 বছর বাঁচবে, শরীর তো আর ওইরকম ক্লিক করবে না বয়সের কারণে। যদি বেঁচে থাকো তো তারা তাদের আখের গুছিয়ে নিচ্ছে। আর বাংলাদেশটাকে 5ই আগস্ট একবার ধ্বংস করেছে, এখন জাস্ট ফিনিশিংটা বাকি ধ্বংস করার, সেটাও করে দিচ্ছে। এখন জনগণই ডিসিশন নেবেন আপনারা কি করবেন, কার দালালি করবেন, কার সমালোচনা করবেন। কারণ আগেরটা যা হওয়ার হয়ে গিয়েছে, সমালোচনা তারা যা পাওয়ার পেয়ে গিয়েছে, তাদেরকে যা করার করে ফেলেছেন, অপমান, দেশ ছাড়া সকল কিছু করে ফেলেছেন। এখন যারা ক্ষমতায় আছে তাদের তো সমালোচনা করতে হবে। দলটির একদম শীর্ষ নেতারা যারা আছেন বা শেখ পরিবারের সাথে কানেক্টেড যে সকল প্রথম সারির নেতারা, দ্বিতীয়, তৃতীয়, আমরা চতুর্থ পর্যন্ত ধরতে পারি, মোটামুটি সবাই দেশ ছাড়া, কেউ ভারতে অথবা কেউ ইউরোপ আমেরিকার কোন দেশে অবস্থান করছেন। এর বাহিরে আরেকটা শ্রেণী আছে মাঠে, যারা এতদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে কেউ হাইব্রিড হিসেবে কানেক্টেড ছিল, তারা কিন্তু ঝরে গেছে। আর যারা রাজপথের রিয়েল কর্মী, তাদের মধ্যে আস্তে আস্তে আওয়ামী লীগকে পুনর্বাসনের যেই প্রচেষ্টা, সেটা একটা দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি। আর অপরদিকে শেখ হাসিনা ভারত থেকে বিভিন্ন সময়ে তিনি অনলাইনে কথা বলেন, নেতাকর্মীদের প্রতি নানান নির্দেশনা দেন এবং উজ্জীবিত করারও ট্রাই করেন। এর মাঝখানে গেল এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের পরে আপনি যদি দেখেন যে হঠাৎ করে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পরিমাণ বেড়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এমনকি অন্যান্য সময়ের তুলনায় এই মুহূর্তে যে ঝটিকা মিছিলগুলো হচ্ছে, এগুলোর আকার ক্রমশ বড় হচ্ছে। কেউ মুখে মাস্ক লাগিয়ে, কেউ আবার কালো কাপড় লাগিয়ে, কেউ চেহারা প্রকাশে বা হেলমেট লাগিয়ে এই ঝটিকা মিছিলগুলো করছেন। হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ইত্যাদি দেখা যাচ্ছে। তবে গতকালকে চট্টগ্রামে এক ভিন্ন রকম দৃশ্য আমরা দেখেছি। আপনার শেখ হাসিনা ফোর্স, মানে শেখ হাসিনার ফোর্স, আমাদের রাজনীতিতে একটা কমন বক্তব্য আছে, জিআর সৈনিক, এক দেশ গড়ো, তারপর হচ্ছে আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। এই যে মানে ফোর্স হিসাবে একজন সেনা বা সৈনিক নিজেদেরকে দাবি করা যেই ভাইরা আছেন, তারা একটা নতুন মিশনে নেমেছেন। কেউ বলছেন যে শেখ হাসিনা তার কি বলা হয়েছে যে অনলাইন বার্তা দিচ্ছেন, সেখান থেকেই হয়তো দৃশ্যপটের পেছনে আরো অনেক কিছু আছে। যারা বড় মাপের নেতা আছেন, তারা এই মুহূর্তে সবাই দেশ ছেড়ে পলাতক থাকার কারণে একদম লোকাল বা গ্রাস লেভেল পর্যায়ে যে নেতাকর্মীরা আছেন, তাদেরকে দিয়েই শেখ হাসিনা ফোর্সটা তৈরি করা হচ্ছে। এই ফোর্সের মূল কাজ হচ্ছে, ধরেন ভোরবেলা আমি দেখলাম যে বেশিরভাগ সময় আওয়ামী লীগের যতগুলো ঝটিকা মিছিল হলো, এই মিছিলের আনুমানিক সময়টা থাকে ভোর 5টা থেকে আপনার 7টার মধ্যে। এই সময়টা বেছে নেওয়ার কারণ কি? 2টা কারণ। এখন হুট করে আপনি দিনের বেলা যদি একটা আওয়ামী লীগের পক্ষে মিছিল দেন, আপনার ধাওয়া দিবে, দৌড়নে দিবে, তারপর হচ্ছে মব জাস্টিসের ঘটনা ঘটতে পারে, গ্রেপ্তার হতে পারেন, নানান আশঙ্কা থাকে।
তো এই কারণে সম্ভবত বেছে বেছে তারা ভোরবেলাটা বেছে নেন, কারণ বাংলাদেশের মানুষ গ্রাম অঞ্চল ছাড়া শহরে খুব বেশি আমরা এই ভোরবেলা সজাগ হয় না। আর যারা সজাগ হয় এই সকল মিছিলে বাধা প্রতিহত করা অথবা এখানে তাদেরকে দৌড়ানি দেওয়া, ধাওয়া দেওয়া, এই কাজগুলা মানে মানুষগুলা ভোরবেলা ওঠে না। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কর্মীরা গভীর রাত পর্যন্ত সজাগ থাকেন, তারপর সকাল 8টা-10টায় তাদের ঘুম ভাঙে। আর যার কারণে যে সেফ জোন হিসাবে যতগুলো ঝটিকা মিছিল হয়েছে 80% ঝটিকা মিছিল হচ্ছে সকালবেলা শেখ হাসিনার ফোর্স যারা আছেন তারা প্রমাণ করার চেষ্টা করছেন, এমনকি এই সকল ভিডিওগুলো বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকেও প্রচার করা হচ্ছে। গতকালকে চট্টগ্রাম নগরে ভোরের দিকে গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে, এইসব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে, এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে? দর্শক শ্রোতা, আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে, তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষ কথা বলে। বাংলাদেশটা আসলে ঠিক এমনই, ভালো মানুষের কদর কেউ দিতে জানে না। গাজে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আবারও বলতেছি, এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক শ্রোতা, এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।